প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমি রাফিকা সুলতানা, প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ফসল চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য ফসল হলো ধান। আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখব একটু দেখে নাও। প্রথমত চাষ উপযোগী ধানের জাতের নাম, ধানের বীজতলা তৈরি, ধানের রোগ, পোকা ও দমন পদ্ধতি নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ধান ফসলের চাষ পদ্ধতি। সেক্ষেত্রে ধানের পরিচিতিটা আমরা একটু জেনে নেই। ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা সেটিভা। ধান গ্রামিনী পরিবারের অন্তর্ভুক্ত। এটি একটি দানা জাতীয় শস্য উদ্ভিদ এবং ধান হলো একবর্ষজীবী উদ্ভিদ। বাংলাদেশে আউশ, আমন এবং বোরো এই 3 মৌসুমেই ধান চাষ করা হয়। আউশ মৌসুমে বিআর 20, বিআর 21 এই জাতগুলো ব্যবহার করা যেতে পারে। আমন মৌসুমে বিআর 11, বিআর 22 এই জাত ব্যবহার করতে পারি আমরা, এবং বোরো মৌসুমের ক্ষেত্রে বি ধান 28 এবং বি ধান 29 ব্যবহার করা যেতে পারে। ধান চাষের ক্ষেত্রে কি ধরনের জমি নির্বাচন করব সেটা নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশে দানা জাতীয় ফসলের মধ্যে ধানের চাষ ও উৎপাদন সবচেয়ে বেশি, কারণ মানুষের প্রধান খাদ্যশস্য হলো ভাত। মাঝারি নিচু ও নিচু জমিতে ধানের ফলন বেশি ভালো হয়। এঁটেল ও পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য উপযোগী, অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু ধান চাষের জন্য উপযোগী। এ কারণে আমাদের দেশে ধানের উৎপাদন অনেক বেশি ভালো হয়। সেক্ষেত্রে জমি নির্বাচনের ক্ষেত্রে আমাদের মাঝারি ও নিচু জমি সিলেক্ট করতে হবে। এবার দেখো ধানের জাতসমূহ। স্থানীয় জাত, স্থানীয় উন্নত জাত, উচ্চ ফলনশীল জাত। স্থানীয় জাতের মধ্যে কি কি আছে দেখো, টেপি, গিরবি, লতিশাইল। স্থানীয় উন্নত জাতের মধ্যে কালিজিরা, কটকতারা। উচ্চ ফলনশীল জাত, অর্থাৎ এ জাতের ফলন অনেক বেশি, রোগ পোকামাকড়ের আক্রমণ কম এবং কুশি সংখ্যা অনেক বেশি। এ কারণে আসলে উৎপাদনটা অনেক বেশি হয়। এ ধরনের জাতের মধ্যে বিআর 14 এবং বিআর 9 আছে। এবার ধানের বীজতলা তৈরি নিয়ে একটু আলোচনা করব। কিন্তু কয় ধরনের বীজতলা আছে একটু দেখো। শুকনো বীজতলা, ভেজা বীজতলা, ভাসমান বীজতলা, দাপক বীজতলা। বীজতলা জিনিসটা কি সেটা একটু জেনে নেই। বীজতলা হলো একটা এমন একটি জায়গা বা একখণ্ড জমি যেখানে বীজ বপন করা হয় এবং বিশেষ যত্নের মাধ্যমে চারা উৎপাদন করা হয়। ধান ফসলের ক্ষেত্রে আগে বীজতলায় বীজ থেকে চারা উৎপাদন করা হয়, পরবর্তীতে মূল জমিতে চারা গাছ লাগানো হয়। এবার আমরা পরবর্তী আলোচনাগুলো করি, অর্থাৎ শুকনো বীজতলা কি, ভেজা বীজতলা কি, ভাসমান বীজতলা কি, দাপক বীজতলা কি। শুকনো বীজতলা হলো এমন একটি বীজতলা যেটার মাটিগুলো থাকবে শুকনো এবং ঝুরঝুরে, তবে মাটিতে অবশ্যই রস থাকতে হবে এবং মাটি অবশ্যই উর্বর হতে হবে। এরপরে আসি ভেজা বীজতলা। ভেজা বীজতলা কথাটা থেকেই বুঝতে পারছো বীজতলার মাটি হবে ভেজা। সেক্ষেত্রে বীজতলাকে আগে পানি দিয়ে আমাদেরকে কয়েকবার মই দিয়ে নিতে হবে এবং এই অবস্থায় রেখে দিতে হবে। পরবর্তীতে পুরো বীজতলাটা কাদা মাটি এবং থকথকে হয়ে যাবে। এই ধরনের একটি বীজতলার চিত্র আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে যে বীজতলাটি দেখানো হয়েছে এটা একটি ভেজা বীজতলা। পরবর্তীতে আমি ভাসমান বীজতলা নিয়ে আলোচনা করব। ভাসমান বীজতলা হচ্ছে এরা এমন একটি বীজতলা যেটা পানিতে ভাসমান অবস্থায় থাকে। সাধারণত বন্যা কবলিত এলাকায় এই ধরনের বীজতলা ব্যবহার করা হয় এবং এই বীজতলা ব্যবহার করার জন্য কচুরিপানা এবং জলজ উদ্ভিদ ব্যবহার করা হয় এবং কচুরিপানা ও জলজ উদ্ভিদগুলো দিয়ে আসলে একটা ভেলা তৈরি করা হয়, তারপরে এর উপরে মাটির প্রলেপ দিয়ে দেওয়া হয়। এটাই হলো ভাসমান বীজতলা। এরপরে আসি দাপক বীজতলা। দাপক বীজতলা অনেকটা ভাসমান বীজতলা মতনই। দাপক বীজতলার ক্ষেত্রে কলার পাতা এবং টিনের শীট ব্যবহার করা হয় এবং এর উপরে মাটির প্রলেপ দেওয়া হয়। এবার দেখো ধানের ক্ষতিকারক পোকার নাম এবং লক্ষণ সমূহ। এখানে একটি চিত্র দেয়া হয়েছে। চিত্রে যে পোকাটি দেখতে পাচ্ছ সে পোকাটার নাম হলো মাজরা পোকা। পোকার একটি কিরাও দেয়া আছে দেখো। মাজরা পোকা আক্রমণ করলে যে জিনিসগুলো লক্ষ্য করা যায় দেখো,
ধান গাছের মাঝের ডগা ও শীষকে ক্ষতি করে। এই পোকাটি যেটা করে যে মাঝের ডগায় আক্রমণ করে আগে, তারপরে আস্তে আস্তে ধানের শীষে চলে যায় এবং শীষের ক্ষতি করে। পরবর্তীতে কি করে, ফুল আসার পর আক্রমণ করলে ধানের শীষে সাদা চিটা হয়। অর্থাৎ এর পরবর্তীতে যখন আক্রমণ করে তখন ধানের শীষে সাদা চিটা হয় বলতে বোঝাচ্ছে ধানের দানা হয় না, অর্থাৎ শুধু খোলসটা থেকে যায়, ভেতরে দানা হয় না। এবার ধানের আরেকটি পোকা নিয়ে আলোচনা করব, পামরি পোকা। পামরি পোকার চিত্র দেখে বুঝতে পারছো পোকার গায়ে কাটা কাটা দাগ থাকে। এ পোকার কীরা পাতার ভেতর ছিদ্র করে সবুজ অংশ খায় এবং পূর্ণবয়স্ক পোকা পাতার সবুজ অংশ খায় বলে পাতা সাদা হয়ে যায়। চিত্রটি থেকে তোমরা আসলে খুব সুন্দরভাবে বুঝতে পারছো পাতার সবুজ অংশ খেয়ে খেয়ে পোকাটি সাদা করে ফেলেছে। এভাবে আস্তে আস্তে পুরো পাতাটাই সাদা করে ফেলে। এবার আমরা ধানের রোগ নিয়ে আলোচনা করব। চিত্রে যে রোগটি দেখতে পাচ্ছ রোগটির নাম হলো ব্লাস্ট রোগ এবং এটি আসলে ছত্রাকের কারণে হয়। ছত্রাক আক্রমণের ফলে প্রথমে যেটা হয় সেটা হলো ডিম্বাকৃতির দাগ পড়ে পাতার মধ্যে এবং দাগগুলো আস্তে আস্তে বড় হয় এবং মিশে গিয়ে সম্পূর্ণ পাতা মরে যায়। চিত্রটি যদি একটু ভালো মতো লক্ষ্য করো দেখতে পাবে প্রথমে ডিম্বাকৃতির দাগ ছিল এবং দাগের চারপাশটা বাদামি বর্ণের ছিল, মাঝখানে সাদা ছায়ের মতো হয়ে গেছে। এরপর দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে মিশে যায় এবং সম্পূর্ণ পাতাটা মারা যায়। এবার ধানের টুংরো রোগ নিয়ে একটু আলোচনা করি। টুংরো রোগের কারণ হলো ভাইরাস। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে ভাইরাসের আক্রমণ যখন ঘটে তখন প্রথমে পাতার রং হালকা সবুজ হয়, পরে আস্তে আস্তে হলদে হয়ে যায় এবং পরবর্তীতে গাছ টান দিলে সহজেই উঠে আসে। চিত্রটি যদি একটু ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রথমে হালকা সবুজ ছিল পাতাটা, ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। এবার ব্লাস্ট রোগের দমন পদ্ধতি সম্পর্কে আমরা একটু জেনে নেই। এ রোগ হলে আমরা প্রথমে যেটা করব সেটা হলো বীজ শোধন করে ব্যবহার করব, জমিতে জৈব সার প্রয়োগ করব এবং রোগ প্রতিরোধী জাত যেমন BR14, BR15, BR24 এ ধরনের জাতগুলো রোপণ করার চেষ্টা করব। চাইলে আমরা উপরে পটাশ জাতীয় সারও ব্যবহার করতে পারি। এবার আমরা টুংরো রোগের দমন পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেই। প্রথমত আলোক ফাঁদ ব্যবহার করা, অর্থাৎ এমন একটি ফাঁদ ব্যবহার করব যেখানে আলো থাকবে, আর পোকা যেহেতু আলোর প্রতি আকৃষ্ট হয় সেহেতু সেখানে এসে জমা পড়বে এবং সেই ফাঁদে সে নিজেই আটকা পড়বে। দ্বিতীয়ত রোগাক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে। তৃতীয়ত রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা BR22, বৃধান 37 এবং বৃধান 39 এই জাতগুলো ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে।